ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। কাল সন্ধ্যায় আঘাত হানতে পারে উপকূলে। 10 ফিট পর্যন্ত জলোচ্ছ্বাসের আশঙ্কা। 4000 আশ্রয় কেন্দ্র প্রস্তুত। আনারের লাশ খুঁজতে ভারত যাচ্ছে ডিবি। হত্যার মূল পরিকল্পনাকারী শাহিনের ভাই পৌর মেয়র সেলিমের গ্রেফতার চান নিহতের মেয়ে ডরিন। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে পুরো সংবাদ। তীব্র তাপদাহের মধ্যে উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। রবিবার বিকেলের পর পটুয়াখালীর খেপুপাড়া সহ উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। প্রচণ্ড তাপদাহে দিশেহারা মানুষ। ইট কাঠের নগরীতে লেকের পানিতে দীর্ঘ সময় সাঁতার কেটে গা জোড়াচ্ছে কোমলমতি শিশুরা। দুপুরের আগেই পিচ ঢালা সড়কগুলো উত্তপ্ত হয়ে উঠেছে। সূর্যের প্রখরতায় পথে নেমে হাঁসফাঁস করছেন পথিকরা। অবস্থা এমন, ঘরে বাহিরে সব জায়গাতেই গরমের চোখ রাঙানি। এদিকে পূর্ব মধ্যসাগরে গভীর নিম্নচাপটি শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে। এর ফলে রোববার সারা দেশের তাপমাত্রা কমতে শুরু করবে। দেশের বিভিন্ন জেলায় দেখা দেবে ভারী বৃষ্টি। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা, পায়রা সমুদ্র বন্দরকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। উপকূলীয় এলাকায় জেলে এবং মাছ ধরার ট্রলারকে সমুদ্র যেতে নিষেধ করেছে আবহাওয়া অধিদপ্তর। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমান জানিয়েছেন, আবহাওয়া অফিসের পূর্বাভাস পর্যালোচনা করে ঝড়ের জন্য প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় ঘূর্ণিঝড় রেমালে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে প্রস্তুতি সভা শেষে শনিবার সচিবালয়ে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান শনিবার রাত 12টা থেকে 1টা নাগাদ 10 নম্বর মহাবিপদ সংকেত জারি হতে পারে। আবহাওয়া অফিস সহ পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে সমন্বয় রেখে বোঝা যাচ্ছে ঘূর্ণিঝড়টি আসন্ন। তিনি বলেন, ঘূর্ণিঝড়টিতে সাতক্ষীরা থেকে চট্টগ্রামে কক্সবাজার পর্যন্ত কম বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। 7 থেকে 10 ফিট উচ্চতার জলোচ্ছ্বাস হবার আশঙ্কা আছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেছেন, উপকূলীয় জেলায় প্রায় 4000 আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। যে খারাপ দিক রয়েছে, এখানে প্রচুর বৃষ্টিপাত হবে, যার জন্য আমাদের পাহাড়ি অঞ্চল, বিশেষ করে কক্সবাজার, চিটাগাং পাহাড়ি অঞ্চলে প্রচুর ল্যান্ডস্লাইড হইতে পারে। সুতরাং এই সমস্ত কিছু মাথায় রেখে একদিকে ঘূর্ণিঝড়, ল্যান্ডস্লাইড এবং সমুদ্রের নৌকার বিভিন্ন মাছ ধরা ট্রলার যারা যে অবস্থা আছে, সব কিছু মাথায় রেখে আমরা সার্বিক প্রস্তুতি ইতিমধ্যে আমরা নিয়েছি। বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সম্ভাব্য ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবেলায় প্রস্তুতি সভা করেছে বিভিন্ন জেলা প্রশাসন। ঝোড়ো বাতাস বইছে মংলা এবং পটুয়াখালী সহ উপকূলীয় এলাকায়। থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সাগর বেশ উত্তাল। এদিকে ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় সভা করেছে বরিশাল জেলা দুর্যোগ কমিটি। জেলা প্রশাসকের সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, জেলায় 541টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র সহ জেলার সকল স্কুল কলেজের ভবনগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। মজুদ রাখা হয়েছে নগদ টাকা এবং শুকনো খাবার। প্রস্তুত রাখা হয়েছে মেডিকেল টিম। ঝালকাঠিতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা শেষে জানানো হয়, প্রস্তুত রাখা হয়েছে 885টি আশ্রয় কেন্দ্র এবং 62টি সাইক্লোন শেল্টার। বাগেরহাটে প্রস্তুত রাখা হয়েছে 359টি সাইক্লোন শেল্টার। সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে থাকার জন্য বলা হয়েছে। এদিকে টানা তাপদাহের পর বন্দর নগরী চট্টগ্রামে বৃষ্টি হয়েছে। এতে কিছুটা স্বস্তি ফেরে নগরবাসীর মধ্যে। 10 মিনিটের এই বৃষ্টিতে নগরীর আবহাওয়া শীতল না হলেও পানি জমে যায় কিছু কিছু সড়কে। 15 বছরেও পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি সাতক্ষীরার আইলা বিধ্বস্ত উপকূলীয় এলাকার মানুষেরা। এখনও চলছে অন্ন, বস্ত্র, বাসস্থান এবং খাবার পানির তীব্র হাহাকার। বেড়িবাঁধগুলো এখনও অরক্ষিত। এর মধ্যে ঘূর্ণিঝড় রেমাল ধেয়ে আসার খবরে আতঙ্কে শ্যামনগর এবং আশাশুনি উপজেলার কয়েক হাজার মানুষেরা। সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের তথ্য ছবিতে থাকছে ডেস্ক রিপোর্ট। 2009 সালের 25 মে ঘূর্ণিঝড় আইলা আঘাত হানে দক্ষিণ পশ্চিম উপকূলীয় জনপদে। লণ্ডভণ্ড হয় সাতক্ষীরার শ্যামনগর, আশাশুনি ও খুলনার কয়রা ও দাকুব উপজেলার বিস্তীর্ণ এলাকা। পেরিয়ে গেছে 15 বছর। ঘুরে দাঁড়ানোর সংগ্রাম থামেনি উপকূলের মানুষের। দুমুঠো ভাত আর খাওয়ার পানির জন্য লড়াই চলছে প্রতিনিয়ত। খাবার পানির জন্য ছুটতে হয় মাইলের পর মাইল। সংস্কার হয়নি আইলা কবলিত অঞ্চলের বেড়িবাঁধ আর রাস্তাঘাট। 5 কিলোমিটার দূরের থেকে মাথায় করে পানি বয়ে নিজেদের আনতে হয়, অনেক পরিশ্রম হয়।
জল থেকে রোগ জীবাণু দেখা দিচ্ছে, আমরা জলের জন্য বিশাল পরিশ্রম করে খুব দূর দূরান্ত থেকে আনতেছি। জননেত্রী শেখ হাসিনার কাছে এই জনপদের মানুষের কাছে বিশেষ বরাদ্দ দাবি করি। আইলা আমপানের আঘাতে ক্ষতিগ্রস্ত বাঁধ দিয়ে এখনও পানি ঢোকে লোকালয়ে। টেকসই বেড়িবাঁধের দাবি পূরণ হয়নি আজও। ভাঙা জরাজীর্ণ বেড়িবাঁধ নিয়ে চরম আতঙ্কে উপকূলের লাখ লাখ মানুষ। এর মধ্যে ধেয়ে আসছে রেমাল। আমরা এখনো কাটি উঠতে পারি না আইলার ঝড়ে, আর এই সময় আবার যদি ঝড়ে তো আমরা কি করে দিন কাটাবো। এই 15 বছরের মধ্যে আমাদের রাস্তাঘাটে কোনো সেইভাবেই চলে আসে, রাস্তাঘাটের কোনো কাজকাম কিছুই নেই। কোনো ত্রাণ কোনো কিছু চাই না বা কোনো সাহায্য সহযোগিতা চাই না। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই হচ্ছে আমাদের অনুরোধ, টেকসই বাঁধের জন্য উনি হচ্ছে ব্যবস্থা করেন। শ্যামনগরের গাবুড়ায় জায়গার অর্থায়নে টেকসই বেড়িবাঁধ নির্মাণের একটি প্রকল্পের কাজ চলছে। কাজের অগ্রগতি 22%। এছাড়া আশাশুনি ও শ্যামনগরে আরও কিছু জরাজীর্ণ এলাকায়ও বেড়িবাঁধ নির্মাণের কাজ চলছে। বর্তমানে প্রকল্পটির অগ্রগতি 22%। আশা করা যায় প্রকল্পটি সম্পন্ন হলে গাবরা ইউনিয়ন যে কোনো ঝড় আসলেই একটা দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হয়, সেখান থেকে উত্তরণ করা সম্ভব হবে। মুন্সিগঞ্জ, বুড়িগলিনী, রমজাননগর, কৈখালী যেটি বিস্তীর্ণ এলাকা, এই দুটি পোল্ডারের ডিপিপির কাজ চলমান রয়েছে। এর বাইরেও আমাদের পানি উন্নয়ন বোর্ড থেকে বিভিন্ন পর্যায়ের বিভিন্ন প্যাকেজে এই বেড়িবাঁধগুলো যেটি অরক্ষিত রয়েছে সেটি মেরামতের কাজ চলমান আছে। এখনও সামান্য ঝড় বৃষ্টিতেই বিপর্যয় নামে সাতক্ষীরার উপকূলীয় জনপদে। আর তাই ঘূর্ণিঝড়ের খবরে আতঙ্কে নির্ঘুম রাত কাটে ক্ষতিগ্রস্তদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এমপি আনোয়ারুল আজিমকে নির্বাচনের আগে ও পরে আরও দুবার হত্যার চেষ্টা করেছিল খুনিরা। পরিকল্পনা ছিল হত্যার আগে আজিমের নগ্ন ছবি তুলে ব্ল্যাকমেইল করে মোটা অঙ্কের টাকা আদায়ের জন্য। কিন্তু বাক বিতণ্ডার এক পর্যায়ে আজিমের মুখে চেতনানাশক ওষুধ দিয়ে অজ্ঞানের পর তার আর জ্ঞান না ফেরায় পরিকল্পিতভাবে হত্যা করা হয়। শনিবার সকালে ডিবি কার্যালয়ে এসব কথা বলেছেন অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। বলেছেন, মামলা তদন্তে 2-1 দিনের মধ্যে তার নেতৃত্বে 3 জনের ডিবি টিম ভারতে যাচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যায় জড়িত 3 আসামি রিমান্ডের প্রথম দিনে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে গোয়েন্দাদের। শনিবার দুপুরে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে গোয়েন্দা প্রধান জানান, জিজ্ঞাসাবাদে শিমুল ভুইয়া ওরফে সৈয়দ আমানুল্লাহ বলেন, আগেও 2 বার এমপি আজিমকে হত্যায় ব্যর্থ মিশন ছিল তাদের। নির্বাচনের আগে একবার প্ল্যান হয়েছে, তারা ব্যর্থ হয়েছে। তখন তাদের কথা ছিল বাংলাদেশই করবে। দ্বিতীয়বার তাদের প্ল্যান হয়েছে জানুয়ারি মাসের 17-18 তারিখে। সেই প্ল্যান তারা কিন্তু আমাদের আনার সাহেবও গিয়েছেন দেশে, ওই দেশে, এবং এই চক্রটা কিন্তু সেখানে গিয়েছেন। কিন্তু যেভাবেই হোক হোটেলে থেকে সেটা এই প্ল্যানটার বাস্তবায়ন হয় নাই। তৃতীয় ধাপে সেই প্ল্যানটা তাদের বাস্তবায়ন হয়েছে। এমপি আজিমকে হত্যার আগে নগ্ন ছবি তুলে ব্ল্যাকমেল করে 2 দিন বাঁচিয়ে রেখে মোটা অঙ্কের টাকা আদায়েরও পরিকল্পনা ছিল ঘাতকদের। প্রথম তাকে হানি টেপের মতোই তাকে ভয় দেখাবে, তাকে নোট ছবি, তার যে নোট ছবিটা তারা তুলে এই ছবিটা দিয়ে তাকে 2 দিন ব্ল্যাকমেল করবে। অর্থাৎ তার কাছ থেকে, তার ইন্ডিয়া যে বন্ধুবান্ধব তাদের কাছ থেকে অথবা বাংলাদেশ থেকে হুন্ডির মাধ্যমে টাকাটা নিয়ে আসবে শাহিন। হত্যা তাকে করবে, কিন্তু 2 দিন তাকে রাখবে, রেখে তাকে বিভিন্ন জায়গাগুলো তাতে টাকাটা নিবে। ওই টাকার যে ইনকামের পার্ট এটা কামলাদের দিবে। অর্থাৎ যে কামলারা এক্সিকিউশনের দায়িত্ব নিয়েছেন। দস্তাবেজের এক পর্যায়ে তাকে একটা ক্লোরোফর্ম চেতনানাশক ঔষধ তার মুখে নাকে দিয়ে দেয়। দিলে চেতনানাশক হয়ে যায়। তখন তারা ছবি তুলেছে তার নোট, কিন্তু পরবর্তী পর্যায়ে তার আর জ্ঞান ফিরে নাই। তখন তারা আর তাদের যে ওই 2 দিনের প্ল্যান সেটা বেঁচে গেছে। তখন তারা তাদের যে পূর্ববর্তী প্ল্যানে চলে আসছে যে না, তাহলে তাকে 2টি কাজ করতে হবে, কারণ সে তো নাই। তখন তাকে এটাকে সরিয়ে এমনভাবে গুম করতে হবে, এমনভাবে তার মোবাইলগুলিকে অ্যানালাইসিস করে বিভিন্ন জায়গায় দিতে হবে যেন তাকে এই জায়গায় যে ক্রাইমটা হয়েছে এটা যেন খুঁজে না পারে। তবে আনোয়ারুল আজিমকে হত্যার পেছনে কারণ নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি গোয়েন্দাদের। তার সাথে পূর্ব শত্রুতা থাকতে পারে, টাকা পয়সার লেনদেন, আর্থিক বিষয় থাকতে পারে, রাজনৈতিক বিষয় থাকতে পারে।
এখন পর্যন্ত এমপি খুনের মাস্টারমাইন্ড হিসেবে যুক্তরাষ্ট্রে পালিয়ে যাওয়া আখতারুজ্জামান শাহিনের নামই হাতে পাওয়ার দাবি গোয়েন্দাদের। অথবা বিভিন্ন ধরনের। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। অন্যদিকে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনের বড় ভাই কোট চাঁদপুর পৌরসভার মেয়র শহীদুজ্জামান সেলিমকে গ্রেফতারের দাবি জানিয়েছেন নিহতের কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন। সকালে আনোয়ারুল আজিম আনার হত্যা সুষ্ঠু বিচার এবং মূল পরিকল্পনাকারীদের আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে স্থানীয় আওয়ামী লীগ। কালীগঞ্জে সংসদ সদস্যের বাসভবনের সামনে এই কর্মসূচি পালিত হয়। পরে দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এমপির কন্যা ডরিন। এ সময় তিনি অভিযোগ করেন এর আগেও কোট চাঁদপুরের অনেক মানুষকে নির্যাতন করেছেন আখতারুজ্জামান শাহিন এবং শহীদুজ্জামান সেলিম। আমার বাবাকে নির্মমভাবে টুকরো টুকরো করে হত্যা করা হয়েছে, আর তার ভাইকে এখনো পর্যন্ত আইনের আওতায় নিয়ে আসা হয়নি। কেন? এর বিচারও আমি চাই। আমার বাবা আজকে এই 35 বছর ধরে এই কালীগঞ্জে জনপদে ভোটের রাজনীতি করছে। বিভিন্ন জায়গায় তার গ্রুপিং আছে, রাজনীতি থাকলে এরকম হবে। এর আগেও তার হত্যা করার বিভিন্ন পরিকল্পনা করা হয়েছে, বারে বারে সে বেঁচে গিয়েছে। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের খণ্ডিত মরদেহ খুঁজতে আবারও তল্লাশি চালাচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি। কসাই জিহাদের দেওয়া তথ্যানুযায়ী সঞ্জীবা গার্ডেনে বিভিন্ন অংশে তল্লাশি চালাচ্ছেন তারা। আজিম হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে বনগাঁ সীমান্ত থেকে বৃহস্পতিবার গ্রেফতার করা জিহাদের বাড়ি খুলনা। শুক্রবার আদালতের নির্দেশে নিজেদের হেফাজতে পাওয়ার পর পশ্চিমবঙ্গ সিআইডির গোয়েন্দাদের কাছে খুনের পর ফ্ল্যাটে দেহ টুকরো টুকরো করে লুকোবার লোমহর্ষক তথ্য স্বীকার করে সে। আনারের মরদেহ অন্তত 80 টুকরা করা হয়, পরে তা ফেলা হয় খাল সহ বিভিন্ন জায়গায়। জিজ্ঞাসাবাদে এমনটাই জানিয়েছেন জিহাদ হাওলাদার। সিআইডির আশঙ্কা এমপি আনারের মরদেহের খণ্ডিত অংশ এরই মধ্যে বিভিন্ন জলজ প্রাণীর পেটে চলে গেছে। কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে একটি 7 ফিট লম্বা মৃত ইরাবতী ডলফিন। শনিবার সকালে কুয়াকাটার 0 পয়েন্টের পূর্ব পাশে ডলফিনটি দেখতে পায় একজন ট্যুর অপারেটর। এর আগে 2 মে সৈকতে আরও একটি মৃত ইরাবতী ডলফিনের বাচ্চা ভেসে আসে। বঙ্গোপসাগরে নিম্নচাপের ফলে সমুদ্র উত্তাল রয়েছে। এর মধ্যে ঢেউয়ের সঙ্গে তীরে ভেসে আসে ডলফিনটি। গবেষকরা জানিয়েছেন ছেঁড়া জালে আটকে এর মৃত্যু হয়েছে। কুয়াকাটা বন বিভাগ এবং ব্লু গার্ডের সহায়তায় অর্ধগলিত ডলফিনটিকে নিরাপদ স্থানে মাটি চাপা দেয়া হয়েছে। পরিত্যক্ত জমিতে সবজি চাষ করে সফল কৃষক হিসেবে পরিচিতি পেয়েছেন মেহেরপুরের এক পুলিশ কর্মকর্তা। ফেলে রাখা জমি কাজে লাগিয়ে নিরাপদ পুষ্টি চাহিদা পূরণেই তার এই উদ্যোগ। সহকর্মীদেরকেও সবজি চাষে উৎসাহিত করছেন তিনি। মেহেরপুর থেকে তুহিন অরণ্যের পাঠানো তথ্য ছবিতে থাকছে ডেস্ক রিপোর্ট। সরকারি কাজের ফাঁকে সাধারণ পুলিশ সদস্যদের নিয়ে সবজি বাগান দেখভাল ও পরিচর্যা করছেন মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আহসান খান। মেহেরপুর পুলিশ লাইনের পরিত্যক্ত বিস্তীর্ণ জমি সহ যেখানে সুযোগ পেয়েছেন সেখানেই সবজি চাষ করেছেন তিনি। নানা জাতের শাকসবজির পাশাপাশি ফল ও মাছের চাষ করছেন আহসান খান। তার এমন উদ্যোগে একসময় অযত্নে অবহেলায় পড়ে থাকা জমি এখন উর্বর ভূমি। সবজি ক্ষেত থেকে সবজি খায়, ম্যাচে খায়, পুলিশ সদস্যরা অনেকে খেয়ে এটা খুবই আত্মতৃপ্ত এবং খুবই আনন্দিত। আমরা এইখান থেকে যখন আমরা সবজি পাচ্ছি, এই সবজিগুলো পাওয়ার পরে আমাদের আর বাজার থেকে সবজি কেনা লাগছে না। কাজের ফাঁকে ফাঁকে সবজি বাগানে কাজ করি। রাসায়নিক সার মুক্ত এবং জৈব সার দ্বারা আমরা এগুলো উৎপাদন করছি। 1 ইঞ্চি জমিও অনাবাদি থাকবে না। প্রধানমন্ত্রীর এমন নির্দেশনায় অনুপ্রাণিত হয়ে এই কাজ করছেন বলে এই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। পতিত জমি হিসেবে অনেক জমি আমি এখানে পাই, যে জমিগুলোতে আমার কাছে মনে হয়েছিল যে এগুলোতে যদি আমরা আমাদের যে লেবার, আমাদের পুলিশের যে দৈনন্দিন সবজি এবং অন্যান্য ফলের যে চাহিদা, এই জমিগুলোকে যদি আমরা আমাদের লেবার ব্যবহার করে এই জমিগুলোকে যদি আমরা কৃষি জমি হিসেবে রূপান্তর করতে পারি, তাহলে আমাদের এই যে দৈনন্দিন চাহিদাতে একটা অনেক বড় ভূমিকা ফেলবে। এই কাজে তাকে সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। সরকারি জমিগুলো আমরা চাই যে প্রত্যেকটা সরকারি অফিসে যে পতিত জমিগুলো পড়ে আছে সবাই এগিয়ে আসুন, আমাদের এই 1 ইঞ্চি জমি ফাঁকা না থাকে সেই প্রকল্পের আওতায়। পুলিশের পরিত্যক্ত জমিগুলো চাষ উপযোগী করা এবং সদস্যদের নিজ নিজ বাড়ির আঙিনায় সবজি বাগান তৈরির পরামর্শ দিয়েছেন পুলিশ সুপার। বড় বিষয় যে আমরা এটা সফলতা দেখছি এবং এটি যাতে আরো ছড়িয়ে যেতে পারে। পুলিশের যে সমস্ত জায়গায় পতিত জায়গায় পড়ে রয়েছে সেখানে আমরা চাষাবাদের যোগ্য করে তুলব, যাতে আমরা
অন্যের জন্য এটি অনুকরণীয়। তার দেখাদেখি জেলার বিভিন্ন সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান চত্বরের পরিত্যক্ত জমিতেও শুরু হয়েছে নানা ধরনের চাষাবাদ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গায় আরো কিছু খবর নিয়ে এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় দোয়া মাহফিল হয়েছে পাবনায়। ভবানীপুর এবি ট্রাস্ট এতিমখানা ও মাদ্রাসায় এই মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার মীর হেলাল সহ অনেকে। ঢাকা থেকে খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন হয়েছে কুষ্টিয়া ভেড়ামারায়। রেল স্টেশনে এই কর্মসূচিতে বক্তারা ট্রেনটি চালু রাখার দাবি জানান। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ অন্যরা। জেলা কৃষক দলের মত বিনিময় সভা হয়েছে জয়পুরহাটে পৌর কমিউনিটি সেন্টারে। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন। গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনে নির্যাতিত স্বেচ্ছাসেবক দলের নেতাদের সাথে মত বিনিময় সভা হয়েছে নোয়াখালীতে। সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহানের বাসভবনে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এই মত বিনিময় সভা হয়। জেলা ছাত্রদল কর্মীর সম্মেলন হয়েছে মাদারীপুরে জেলা বিএনপি অস্থায়ী কার্যালয়ে। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রদের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির। পুষ্টির প্রজনন, স্বাস্থ্য ও কৈশোরকালীন স্বাস্থ্যসেবা বিষয়ে কর্মশালা হয়েছে খাগড়াছড়ির দিঘিনালায়। দুপুরে মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ে অডিটোরিয়ামে এই কর্মশালায় উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক ফারুক আব্দুল্লাহ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে ময়মনসিংহে। বাংলাদেশ নজরুল সেনার উদ্যোগে কবির প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর শেষে শোভাযাত্রা বের করা হয়। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ। ৩ দিনব্যাপী আম মেলার উদ্বোধন হয়েছে সাতক্ষীরায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির আয়োজনে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। এতে দেশি ও বিদেশি ৪০ প্রজাতির আম প্রদর্শন করা হচ্ছে। বাংলাদেশের ইরান দূতাবাসে সংরক্ষিত শোক বইতে স্বাক্ষর করেছেন সিরাজগঞ্জ আল ফারুক আদর্শ মাদ্রাসার প্রতিষ্ঠাতা বিশিষ্ট আইনবিদ শেখ সাদ বিন জাহান। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে শোক জানিয়ে এ বইতে স্বাক্ষর করেন তিনি। বিপজ্জনক বালাইনাশক ও রাসায়নিক উন্নত ব্যবস্থাপনার উন্নয়নে ডিলার ও কৃষকদের প্রশিক্ষণ হয়েছে টাঙ্গাইলে। সদর উপজেলা হলরুমে এতে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক আহসানুল বাশার। এসএসসি ৯৫ ব্যাচের মিলন মেলা হয়েছে রংপুরে। পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে দিনব্যাপী এই অনুষ্ঠানে প্রায় ১৫০০ শিক্ষার্থী অংশ নেয়। দুদিনব্যাপী জাতীয় বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড শুরু হয়েছে গোপালগঞ্জে। এতে শিক্ষার্থীরা ১২টি স্টলে তাদের প্রযুক্তিগত উদ্ভাবন প্রদর্শন করেছেন। মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ আজহারুল ইসলাম। গলফ টুর্নামেন্ট হয়েছে বগুড়ায়। দেশের বিভিন্ন জেলা থেকে ১৩০ জন গলফার এতে অংশ নেয়। উদ্বোধন করেন ১১ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ খালেদ আল মামুন। নাজমুল নিশান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। কাল সন্ধ্যায় আঘাত হানতে পারে উপকূলে। ১০ ফিট পর্যন্ত জলোচ্ছ্বাসের আশঙ্কা। ৪,০০০ আশ্রয় কেন্দ্র প্রস্তুত। আনারের লাশ খুঁজতে ভারত যাচ্ছে ডিবি। হত্যার মূল পরিকল্পনাকারী শাহিনের ভাই পৌর মেয়র সেলিমের গ্রেফতার চান নিহতের মেয়ে ডরিন। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/বাংলাদেশের নিউজে। সাবস্ক্রাইবও করতে পারেন youtube.com/বাংলাদেশের নিউজের। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।